আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সো আমরা চলে আসলাম আজকের ক্লাসে। যেহেতু তোমাদের একটা স্লট ফাঁকা ছিল, তাই ফাঁকা স্লটটাতেই আমরা ক্লাসটা নিয়ে নিলাম। এবং আমাদের কিন্তু এইটাই আজকে আমরা চেষ্টা করব, এখানে গ্রামারের ব্যাপারে যে জিনিসটা তোমরা আমার কাছে জানতে চেয়েছিলাম, সেই জিনিসটা যে কিভাবে আমরা পরীক্ষার হলে প্রশ্নগুলো উত্তর করতে পারি। আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা টপিকই কম বেশি একটু দেখাই দিই, যে এইভাবে আমরা পরীক্ষার হলে কি করতে পারি, আমরা সঠিক উত্তর দিতে পারি। এবং তোমাদের ভিতরে একটা টেন্ডেন্সি গ্রো করা, সেই টেন্ডেন্সিটা হচ্ছে যাতে করে তোমরা বাসায় বসে একটু বিকল্প পদ্ধতিতে এই প্র্যাকটিস গুলো করতে পারো। এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, এর চেয়ে বেশি কিছু না। অর্থাৎ তোমরা হয়তো শুধুমাত্র কোন একটা টেস্ট পেপার নিয়ে উত্তরপত্র পাশে নিয়ে উত্তরগুলো দেখো বা মেলাও, এটা না করে তোমরা যদি বলেছি যে প্রতি সপ্তাহে বা প্রতি 3 দিনে 4 দিনে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বসে ইংলিশ গ্রামারের জন্য তোমরা যদি কি করতে পারো, তোমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বেসিক গুলো সব পড়ানো হয়েছে, পড়িয়ে দেওয়া হয়েছে। সো তোমাদের আর তেমন কোনো প্রবলেম থাকার কথা না। সো এই জন্য আমি জাস্ট তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছি যে তোমরা কিভাবে বাসায় সেই প্র্যাকটিসটা করতে পারো। সো গতকালকের ক্লাসটা যারা যারা করেছো তারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং সেই ক্লাসটা দেখার পরে তোমাদের ভিতর কি কোনো প্রকার অ্যাটলিস্ট চেঞ্জ আসছে কিনা, যে না তোমরা এইভাবেও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? আর যারা যারা হচ্ছে পরীক্ষার ব্যাপারে জানতে চাচ্ছিলে, আগামীকাল তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এ ব্যাপারে আমি হচ্ছে বিস্তারিত তোমাদেরকে আজকে রাতে পোস্ট করে দিব। এবং কালকে তোমাদেরকে একটা সঠিক সময়ে, যে সময়টা তোমাদের জন্য ভালো হয়, আমরা লিঙ্কটা দিয়ে দিব। সেখানে তোমরা হচ্ছে সেই পরীক্ষাটা অ্যাটেন্ড করবা, এবং পরীক্ষাটা অ্যাটেন্ড করার পর যেই ধরনের উত্তরপত্র আসবে আমার কাছে, সেগুলো আমি কি করব, সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে ফিডব্যাক গুলো জানিয়ে দিব। ঠিক আছে? সো আই হোপ তোমরা কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। হ্যাঁ, টপিক কি, টপিক সম্পর্কে কিন্তু এর আগের দিনের ক্লাসে বলে দিয়েছিলাম। সেই টপিক হচ্ছে আমাদের যে রাইটিং পার্ট গুলো আছে ফার্স্ট পেপারের, আবারও বলছি, ফার্স্ট পেপারের যে রাইটিং পার্ট গুলো আছে, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, সামারি রাইটিং, ফ্লো চার্ট, এগুলোর উপর 2 ভাগে ভাগ করে পরীক্ষাটা নিব। সেই ক্ষেত্রে এটাও বলে দিয়েছিলাম যে আমাদের ইমেইল, স্টোরি, প্যারাগ্রাফ একদিন নিব, আরেকদিন পরীক্ষা নিব হচ্ছে তোমাদের সামারি এন্ড ফ্লো চার্ট অর ইভেন ইনফরমেশন ট্রান্সফার। তো আই হোপ তোমরা এই বিষয়গুলো একদম নির্দিষ্ট করে মনে রেখেছো, এবং আশা করি তোমরা পরীক্ষা সবাই হচ্ছে মোটামুটি জয়েন করবে। ওকে, সো আমরা চলে যাই আমাদের যথারীতি কাছে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা কোশ্চেন, ফাতেহা নীলা, যে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাইয়া ইউনিট 4 পড়াবেন। ভেরি গুড কোশ্চেন। আমি একটু খেয়াল করে দেখলাম যে ভাইয়া ইউনিট 4, কিন্তু ভাইয়া যেই কথাটা তোমরা বলছো, ইউনিট 4 অলরেডি কিন্তু আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, সেখানে লাভ এন্ড ফ্রেন্ডশিপ আছে, এই কবিতাটা তোমাদেরকে পড়ানো হয়েছে। এন্ড এটিকেট অ্যান্ড ম্যানার্স এর উপর ক্লাস নেওয়া হয়েছে, তুমি একটু দেখবে ক্লাসগুলো। ঠিক আছে? আই গেস তুমি ক্লাসগুলো দেখোনি, তুমি একটু ক্লাসগুলো দেখবে। আমিও ইনিশিয়ালি ভেবেছিলাম যে হয়তোবা আমরা সেটা করানো হয় নাই, কিন্তু আমি পরে দেখলাম যে না, আমরা এটিকেট অ্যান্ড ম্যানার্স পড়িয়েছি। সো কাইন্ডলি তুমি সেটা একটু দেখে নিবে। ঠিক আছে? এটিকেট এন্ড ম্যানার্স আমাদের পড়ানো হয়ে গেছে। ওকে, ওকে, ডান। তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ইংলিশ ফার্স্ট পেপারে প্র্যাকটিস করব, অর্থাৎ কিভাবে পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপার আমরা সুন্দর করে দিতে পারি। নেক্সট ক্লাস থেকে একদম এই বইয়ের যতগুলো আমাদের গুরুত্বপূর্ণ আছে বোর্ডে আসা, সবগুলো দিয়ে আমি ভাই হচ্ছে কোশ্চেন বানিয়ে বানিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে উত্তর দেওয়া যায়। ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে আমাদের যে সেকেন্ড সেশন এন্ড লাস্ট সেশন, যেটাকে আমরা বলতেছি অফিসিয়ালি, সেই সেশনটা একটু শুরু করে দেই। আজকের যে মূল কাজটা সেটা হচ্ছে আমাদের বাকি যতগুলো গ্রামার আইটেম আছে, এগুলো আমরা কিভাবে সঠিক করে উত্তর দিতে পারি, সেই জিনিসটা আমরা আজকে শেখার চেষ্টা করব। সো এখানে কমপ্লিটিং সেন্টেন্স, লেট মি টেল ইউ গাইস ফার্স্ট অফ অল, যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এমন একটা টপিক যেখানে 10 মার্কস আছে। আবারও বলছি, যেখানে কত মার্কস আছে? সেখানে 10 মার্কস আছে। এবং নিশ্চয়ই অ্যাজ এ স্টুডেন্ট তুমি চাবা না যে ভাইয়া আমি এই 10 মার্কসটা হাতছাড়া করি, রাইট? তোমাকে অবশ্যই এই 10 মার্কসটা পেতে হবে, এবং এই 10 মার্কসটা পেতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবভিয়াসলি সঠিক উত্তর লিখতে হবে, অর্থাৎ সঠিক ক্লজ অথবা ফ্রেজ ইউজ করে তোমাকে কি করতে হবে? এই গ্যাপস গুলোকে ফিল করতে হবে। তাহলে তোমরা যদি সবাই মোটামুটি রেডি থাকো, তাহলে আমাকে একটু বলো যে তোমরা রেডি আছো কিনা, আমরা কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু শুরু করে দিতে পারি। তাহলে বেসিক্যালি এখানে কি আছে? আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। যখন তোমার পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় যখন তোমার কোশ্চেনটা আসবে, তখন এমন লেখা থাকবে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুটেবল ক্লজেস
or phrases। তার মানে দেখো ক্লজেস মানে হচ্ছে কি বাক্যাংশ। আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এগুলো হচ্ছে ক্লজের কি ক্লাসিফিকেশনে পড়ে। আর ফ্রেজ গুলো কি আমরা জানি যে নাউন ফ্রেজ আছে যেগুলো নাউনের পরিবর্তে বসে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে যেগুলো অ্যাডভার্বের পরিবর্তে বসে। সো এই ছোট ছোট জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে বেসিকটা আবারও বলছি, সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্র মানে কি ভাইয়া, এটা কি ম্যাথমেটিক্স? আপনি সূত্রের কথা বলছেন, আই উড রাদার সে স্ট্রাকচার। সূত্র না বলে আমি বলবো স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমি জানি তাহলে আমার জন্য এগুলো তেমন কোনো কঠিন কিছু না। ঠিক আছে? সো আই হোপ ইউ পিপল আর রেডি টু রোর, রাইট? ওকে, দেন লেটস গেট স্টার্টেড। প্রথম যে সেন্টেন্সটা আছে, English is an international language. Okay, so to keep pace with the process of globalization. এখন দেখো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা জিনিস মাথায় রেখে পরীক্ষার হলে যাবা। প্রথম জিনিস হচ্ছে যে শুধুমাত্র ক্লাস 9-10 এর মতো, মানে এসএসসি পরীক্ষার মতো একটা সেন্টেন্সই দেয়া থাকবে না। এসএসসি পরীক্ষায় কি দেয়া থাকতো? একটা সেন্টেন্স দেয়া থাকতো, এবং তুমি তোমার মনের মাধুরী বিষয়ে ইচ্ছে মতো সেটা পূরণ করতে পারতে। কিন্তু এইচএসসি এক্সামিনেশনে তোমার যে ফিল ইন দা গ্যাপসটা থাকবে তার আগে বা পরে হয়তোবা এরকম কিছু সেন্টেন্স থাকতে পারে, কিছু লাইন থাকতে পারে, এবং এই লাইনগুলো পড়ে পড়ে সেই লাইনের যে থিম গুলো আছে, যেমন এখানে বলা হয়েছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজিকে একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে এখানে স্বীকৃত করা হয়েছে। তারপরে বলা হয়েছে টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। তাহলে বুঝতে হবে যে এই ভাষাটাকে গুরুত্ব দিয়ে এই গ্লোবালাইজেশনের প্রসেসটা কি। অ্যাকচুয়ালি এই প্রসেসটা হচ্ছে যে এই যে পৃথিবী এখন দিনে দিনে খুব ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার আর আমার দূরত্বটা কিন্তু এখন খুব বেশি না, শুধুমাত্র একটা কি মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন মাত্র। তুমি কিন্তু আমাকে শুনতে পাচ্ছ, আমি তোমার কমান্ড বা আমি তোমার কমেন্ট সবই কিন্তু নিতে পারছি, সেটা এই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের থ্রুতে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইন্টারনেটের থ্রুতে। কিন্তু আলটিমেটলি তুমি যদি এই গ্লোবালাইজেশনের প্রসেসটাকে ধরে রাখতে চাও তাহলে তোমাকে এই ল্যাঙ্গুয়েজটাকে কি করতে হবে? শিখতে হবে। সো টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন ইউ need to learn this language অথবা ইংলিশ। যখন ইংলিশ লিখবো তখন এইভাবে লিখে দিব। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো, এখন ভাইয়া এটা কি কোনো স্ট্রাকচার? হ্যাঁ, এক হিসেবে এটা একটা স্ট্রাকচার, কিন্তু এটা কোনো নির্দিষ্ট কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম না। সো ওই ক্লাস 9-10-এ যেখানে আমরা পড়ে থাকতাম যে নির্দিষ্ট কিছু স্ট্রাকচার দিয়েই আমার আসবে এরকম না, এখানেও কিছু পরিচিত স্ট্রাকচার আমরা পাবো, কিন্তু মাঝে মাঝে এরকম কিছু লাইন্স পাবো যেখানে আমরা কি করতে পারবো, আমরা জাস্ট অ্যাকর্ডিং টু দা সেন্টেন্স সেটা থিম অনুসারে ক্লজ গুলোকে মানে বাক্যাংশ গুলোকে অ্যাড করে দিতে পারবো। এখন তুমি ভাবো যে আমি নিড টু দিয়ে লিখবো না, ভাই আমি নিড টু দিয়ে লিখবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন ওয়ান লিখলাম, ওয়ান হ্যাজ টু লিখলাম, ওয়ান হ্যাজ টু লার্ন ইংলিশ। আমি এইভাবেও লিখতে পারলাম। সো আলটিমেটলি আমি যেইভাবেই লিখতে চাই না কেন আমি লিখতে পারবো। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এই শব্দগুলো বা আমার এই পুরো বাক্যের যে এই অংশটা, বাক্যাংশটা, এইটা কি সঠিক তথ্য দিচ্ছে কিনা এবং গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা। আমরা জানি হ্যাজ টু এর পরে ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসে, তাই না? সো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো যদি আমরা জানি তাহলে তো আমাদের প্রবলেম হওয়ার কথা না, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। ওকে, পরের যেটা আছে সেটা কি? আই অ্যাম অ্যান আর্লি রাইজার। ওকে, এইটা একটা ইন্টারেস্টিং। আমি হচ্ছে একজন আর্লি রাইজার, আমি সকাল সকাল উঠি। আই অ্যাম ইউজ টু ড্যাশ। এখন এইখানে করতে গেলে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা এইখানে একটু বড় করে আমরা দেখি। এম আর অথবা ইজ অথবা ওয়াজ অথবা ওয়্যার, আমি বি ভার্ব লিখতে পারতাম, কারণ এই সবাই মিলে কিন্তু বি ভার্বই হয়। সো এদের পরে যদি ইউজ টু থাকে, এদের পরে যদি কি থাকে? ইউজ টু থাকে, তাইলে একটা ডিফারেন্ট ঘটনা ঘটে। তাহলে একটা কি ঘটে? ডিফারেন্ট ঘটনা ঘটে। আর যদি শুধু ইউজ টু থাকে, শুধু ইউজ টু থাকে, তাহলে একটা ঘটনা ঘটে। এখন কি ঘটনা সেটা? সেটা হচ্ছে মনে রাখবা, বি ভার্বের পরে যখন ইউজ টু ঘটে তখন অবভিয়াসলি ভার্বের যে ফর্মটা আছে, ভার্বের যে ফর্মটা আছে সেটা হয়ে যায় ভি1 প্লাস আইএনজি।
সেটা হয়ে যায় V1 প্লাস আইএনজি। আর যখন শুধু ইউজ টু থাকে সেটার পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসাই। কোন ফর্ম? বেস ফর্ম বসাই। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বসেও কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? রাইট ফর্ম অফ ভার্বসেও কাজে লাগবে। তাহলে চলো ঝটপট করে উত্তর দিয়ে দেই। আই এম অ্যান আর্লি রাইজার, তার মানে আমি সকাল সকাল উঠি। আই অ্যাম ইউজ টু হোয়াট, তার মানে কি আমি যেহেতু সকাল সকাল উঠি তাহলে আমি অনেক কিছুতেই অভ্যস্ত। ইউজ টু মানে অভ্যস্ত। তাহলে আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, এটাও আমরা দিতে পারি। অনেকেই আছো এখানে যারা ক্লাসটা করছো, সকালবেলা কি করতে চাও? সকালবেলা কিন্তু হাঁটতে পছন্দ করো। তো তোমরা চাইলে তোমাদের মতো কিন্তু দিতে পারো, আই এম ইউজ টু স্টাডিং ফর 2 hours এভরি মর্নিং, এরকমও বলতে পারো যে আমি খুবই মাত্র অভ্যস্ত যে আমি সকালবেলা 2 ঘন্টা পড়াশোনা করি। সো এই যে ওয়েটা, এই ওয়েটা আমাদেরকে কি করতে হবে? পিক করতে হবে। আমাকে জানতে হবে আমাকে কি করতে হবে, জানতে হবে। এখন আমি যদি এখানে ওয়াকিং না লিখে ওয়াক লিখতাম তাহলে নিশ্চয়ই আমি ভুল করতাম। কারণ আমি কি জানতাম না? আমি জানতাম না যে ইউজ টু পরে সাধারণত কি বসে, এই যে এখানে V1 প্লাস আইএনজি বসে। ঠিক আছে, সো ইউজ টুর পরে যে এই V1 প্লাস আইএনজি বসে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তার আগে যদি কি থাকে, অবভিয়াসলি এরকম বি ভার্ব থাকে। সো এই জিনিসগুলো মাথায় রাখো। তাহলে পরীক্ষা যদি এমন আসতো, খেয়াল করো, যদি এমন আসতো আই এম অ্যান আর্লি রাইজার, আই এম অ্যান আর্লি রাইজার, আই ইউজ টু, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো দ্রুত করে এখানে কি করতাম আমরা যদি পরীক্ষা এমন আসতো আই ইউজ টু। আমি একটু দেখতে চাই কমেন্ট সেকশনে যে কারা কারা এই প্রসেসটা বুঝতে পেরেছে এবং কারা কারা উত্তর দিতে পারছে। ওকে, খুব দ্রুত দেখবো, খুব দ্রুত দেখবো। ওকে, ডান ডান, ভেরি গুড। আই এম ইউজ টু টেকিং টি এভরিডে। চমক সরকার, তুমি এভরিডে লিখতে পারো, ঠিক আছে? তুমি এভরিডে লিখলে আরো বেটার হয়। ওকে, আরো বেটার হয়। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ওকে, ডান। ওকে, ফাতেহা নীলা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, তুমি বুঝতে পেরেছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলো বলো বলো, আই ইউজ টু এখন কি দিব আমরা? আমি বলেছি যে আই এম এন আর্লি রাইজার, আই ইউজ টু ড্যাশ। তাহলে এখন বুঝতেই পারছো আমরা জাস্ট কি করতে পারবো, আই ইউজ টু টেক টি। যেমন চমক বলতেছে আই ইউজ টু টেক টি, আর কেউ অ্যান্সার দিচ্ছে না। ওকে, নো প্রবলেম, ইটস আপ টু ইউ গাইজ। সো আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি এটাও দিতে পারি, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। সো একদমই ইজি জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, আমাদের বোধগম্যতার উপর নির্ভর করে আমরা কিভাবে রিয়েক্ট করব। ঠিক আছে, ওকে। ইউ আর গেটিং ফ্যাট ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট। আচ্ছা, ভালো কথা। ইউ আর গেটিং ফ্যাট মানে তুমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছ। ধরো আমি আমি হচ্ছে দিন দিন মোটা হয়ে যাচ্ছি। এখন আমাকে বলেছি ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট। ভাইয়া তো তোমাদেরকে কন্ডিশনাল পড়িয়েছি এবং তোমাদের প্রভাবও অসাধারণভাবে পড়িয়েছেন। সো আমি জানি এটা আমরা সবাই পারবো। এখন ইফ হচ্ছে এমন একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তার সাথে যে অংশটুকু থাকে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা দিয়ে পুরো কোনো অর্থ প্রকাশিত হচ্ছে না, এই জন্য এর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যদি পুরোপুরি অর্থ প্রকাশ পেত তাহলে তাকে আমরা মেইন ক্লজ বলতাম। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট কি করতে হবে বলো? তুমি তো মোটা হয়ে যাচ্ছ, তোমার কি করতে হবে? প্রতিদিন খেলাধুলা করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি ফিজিক্যাল এক্সারসাইজটা অনেক সুন্দর লাগে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইউ শুড, ইউ শুড, ইউ শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ, ইউ শুড ডু ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক আছে, এখন এভরিডেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। এখন তোমাদের ভিতরে অনেক প্রশ্ন যে ভাই এখানে স্ট্রাকচারটা কি হয়েছে, এখানে আপনি মোডাল ভার্ব ইউজ করলেন কেন? তাহলে মনে রাখবা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমি একদম এখানে লিখে দিচ্ছি, আশা করি এগুলো তোমাদের মাথায় থাকবে। তো আমাদের যে ফার্স্ট কন্ডিশনালটা আছে, ফার্স্ট কন্ডিশনালটা কিছুটা এইভাবে থাকে। কিভাবে থাকে খেয়াল করো, যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। এখন যখনই আমরা এইটা দেখতে পাই তখন আমাদের চোখে ভাসে শুধু ও রে আল্লাহ, এখান তো শুধুমাত্র উইল আর শ্যাল বসাতে পারবো, আর তো কোনো কিছু বসানোর কোনো জায়গা দেখছি না। তো তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে যে না, এই একটা ঘটনা ছাড়াও আমরা মাঝে মাঝে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস আমরা কি করতে পারবো, এই যে সাবজেক্ট প্লাস শুড, ক্যান, মে প্লাস V1 প্লাস এক্সটেনশন,
তাহলে আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো। সো যারা যারা এটা মনে রাখবা, পরিস্থিতি অনুসারে আমরা চাইলে এই তিনটা মোডাল ভার্ব ইউজ করতে পারবো ফার্স্ট কন্ডিশনালে। ঠিক আছে, ওকে ডান। চলো আমরা পরেরটা একটু দেখি। মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, দে ডু নট নো। তাহলে দেখো এইখানে আমরা বুঝতেই পারছি যে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক মানুষ, এই যে মেনিটা হচ্ছে আমাদের ডিটারমিনার, মেনিটা হচ্ছে কি, মেনিটা হচ্ছে আমাদের ডিটারমিনার। কারণ কি, কারণ এই পিপলকে কি করছে, এটা অ্যাকম্পানি করছে, কোয়ালিফাই করছে, তার কোয়ান্টিটিকে নির্দেশ করছে, যে অনেক মানুষই আমাদের দেশের এখনো অশিক্ষিত। দে ডু নট নো হোয়াট, দে ডু নট নো হাউ টু রাইট অ্যান্ড রিড। তাহলে আমরা লিখতে পারি হাউ টু রিড এন্ড রাইট। এখন ভাইয়া এটা কি আমরা বাসা থেকে মুখস্থ করে আসবো যে এটা কিভাবে হলো? এটা হচ্ছে আমাদের প্রসেস। আমি যদি জানি যে একটা সেন্টেন্সকে সঠিক করতে হলে তার আগে পরে যেই থিম গুলো আছে সেগুলো অনুপাতে আমরা যে কোনো কিছু ইউজ করে করতে পারি, তাহলে যে কোনো ধরনের সেন্টেন্স কমপ্লিশন আমরা পারবো। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এই যে এন্ডটা, অনেকেই তোমরা এন্ড কিভাবে লেখো, এন্ড হচ্ছে তোমরা এই যে এইভাবে লেখো, এই যে সিম্বলিক আকারে। প্লিজ অ্যাভয়েড দিস, প্লিজ এটা লিখো না, ঠিক আছে? রেদার এন্ডটা লিখো এইভাবে, এটা লিখলে বেটার হবে তোমাদের জন্য। ওকে, সো এটা মাথায় রাখো। ওকে ডান। পরেরটা দেখো, ই নাম্বার। ধরো পরীক্ষা হলে এটা আসলো যে উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, নো প্রগ্রেস ইজ পসিবল। তার মানে দেখো এই যে বড় করে একটা সেন্টেন্স আছে যে উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, তার মানে মেয়েরা আমাদের এই পুরো পপুলেশনের অর্ধেক। এখন বলেছে নো প্রোগ্রেস ইজ পসিবল ড্যাশ, কোনো প্রোগ্রেসই সম্ভব না কি, তাদের ছাড়া। এখন তুমি বলতে পারো ভাইয়া তাদের ছাড়া মাত্র দুইটা শব্দ দিয়েও কি আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি? তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা অনেক বড় বড় লাইন লিখে সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে চাও তাদের জন্য এটা মেসেজ যে তোমরা সবসময় বড় লাইন খুঁজবে না, তোমরা ছোট ছোট লাইন দিয়েও কিন্তু এগুলোকে কমপ্লিট করতে পারো। সো বি কেয়ারফুল যে বড় লাইন লিখতে গিয়ে স্ট্রাকচার ভুল করব, স্পেলিং ভুল করব, শেষ সব। ঠিক আছে, সো এটা আমরা করব না। সো নো প্রোগ্রেস ইজ পসিবল উইদাউট, এখন উইমেন লিখতে পারি, বাট উইমেন তো একবারই আছে এখানে, অন্য কোনো ম্যান বা অন্য কারোর কথা বলা নেই। সো দেম আমরা বলতে পারি। কিভাবে দেম বলতে পারি? এখানে দেখো ইএন আছে, তার মানে কি প্লুরাল আছে। তাহলে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলেই তুমি গ্রামারটাকে শুদ্ধ করে উত্তর করতে পারবে এবং তোমার যে ফ্রি হ্যান্ড রাইটিং সব ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা তোমাদের সময় প্রায় সময় একটা করে প্রোভার্ব আসতে পারে। প্রোভার্ব মানে প্রবাদ বাক্য। এখন বাংলায় আমরা কত ধরনের প্রবাদ বাক্যই না জানি। এখন এই যে কমপ্লিটিং সেন্টেন্স, এইখানে যখন প্রবাদ বাক্য আসবে, তার মানে প্রোভার্ব আসবে, তখন কিন্তু একটা সিগনিফিক্যান্ট থিং তোমাদের সামনে থাকবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোভার্ব যখন বলবে যে প্রোভার্ব গোজ দ্যাট, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, তখন দেখবেন আগে বা পরে, আগে বা পরে কিছু একটা লেখা আছে। যেমন এইখানে আমরা যদি একটু পড়ি, an unhealthy man cannot enjoy life, তার মানে একজন আনহেলদি ম্যান, আনহেলদি ম্যান মানে কি, যে মানুষটা কি সাধারণত হেলদি না। তাহলে এই যে ব্যাপারটা, একটা মানুষ যে কিনা যার স্বাস্থ্য নিয়ে অনেক অসচেতন, সেই কিন্তু আনহেলদি হয়ে যায়। সো অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, অর্থাৎ সে কিন্তু কখনোই তার লাইফটাকে এনজয় করতে পারে না। সো আ প্রোভার্ব গোজ দ্যাট, এখন আমাকে একটু বুঝতে হবে যে আনহেলদি ম্যানের কথা বলা হয়েছে, তার মানে আমাকে প্রোভার্বটাও এমন খুঁজতে হবে যেখানে আমরা একটা গুরুত্ব দিব। কিসের গুরুত্ব দিব? হেলথের গুরুত্ব দিব। এখন আমরা যদি একটু একদম সহজ করে শিখতে যাই, তাহলে আমরা মনে রাখবো যে হেলথের সাথে কি কি জিনিস রিলেটেড আছে। সো আমরা যখন বলি যে হেলথ, হেলথ, তাহলে হেলথ হচ্ছে কি একটা কন্ডিশন, একটা কন্ডিশন, একটা অবস্থা। আর এখানে আমি যদি বলি যে এই যে হেলদি, এইটাও হচ্ছে সেই কন্ডিশনের সাথে যুক্ত। তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম এন্ড হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম। এখানে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, আমি দেখি একটু একটু কমেন্ট গুলো চেক করি যে তোমরা আসলে মনোযোগ দিচ্ছ কিনা, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো এখন আসবে, অ্যাডমিশন টেস্টেও থাকবে এবং বারবার এগুলো তোমাদের সম্মুখীন হতে হবে। তাহলে হেলথ মানে যখন স্বাস্থ্য, হেলদি মানে স্বাস্থ্যবান, তো আমাকে বলো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথ, সুমন রহমান, সোমা খান, হুমায়রা, দেন হচ্ছে ইয়েস আহমেদ অভি, আচ্ছা আহমেদ অভি না, আহমেদ ভাই। ওয়াও, নাইস নাইস, গুড, ভেরি গুড। উইদাউট দেয়ার কোঅপারেশন, ইয়েস, উইদাউট দেয়ার কোঅপারেশন একটা সুন্দর জিনিস। ধরো আমি তোমারটা লিখেও দিই, দেখো, উইদাউট দেয়ার কোঅপারেশন,
সো আমাকে এইটা বলো, এই যে তোমরা কিন্তু এখনই ফেসে গেলা। আচ্ছা ঠিক আছে, ফেসে গেছো, সমস্যা নাই, ভাইয়া আছি উদ্ধার করার জন্য। সো হেলথ হচ্ছে নাউন। এতক্ষণ যদি লাগে এইটুকু উত্তর দিতে, তাহলে তো একটু বিপদ। এটা আমি ফার্স্ট পেপারে আসতেছি, আসতেছি ফার্স্ট পেপারে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। সব আবার মনে করে দিব ইনশাল্লাহ, টেনশন নিও না। সো এই যে জিনিসগুলো, এগুলো মনে রাখতে হবে। দেখো একটা জিনিস কত কিছু শেখা যায়। হেলথ হচ্ছে নাউন, হেলদি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং আনহেলদি হচ্ছে হেলদির অ্যান্টোনিম। এগুলো পরীক্ষায় আসবে, এগুলো পরীক্ষায় আসবে। আমি আবারও বলছি, খুব কঠিন কিছু আসে না, মাঝে মাঝে অনেক সহজ কিছু আসে যেগুলো আমরা পারি না। তাহলে এ প্রভার্ব গোজ দ্যাট হেলথ ইজ ওয়েলথ। অনেকে এইচটাকে বড় করে লিখেছো, আমি বলবো প্লিজ এইচটাকে বড় করে লিখো না। এইভাবে জাস্ট হেলথ ইজ ওয়েলথ লিখলেই তোমার নাম্বার হয়ে যাবে। তোমাকে এখানে কোটেশন দেওয়ার দরকার নাই, এখানে কোনো প্রকার ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই। এই কথাগুলো কি মনে থাকবে? মনে থাকে তাহলে ভাইরা একটু লাভ রিয়েক্ট দাও, আমাকে বলো বুঝতে পারছি। ওকে, ডান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আই আন্ডারস্টুড, আই আন্ডারস্টুড। তাহলে বুঝতেই পারতেছো, ভালো লাগতেছে তো? চলো আমরা আরেকটা নিয়ম শিখে নিই। পরেরটা আছে শি লাভস রিডিং। দেখো আমি বারবার শিখিয়েছি তোমাদের ফার্স্ট পেপার পড়ানোর ক্ষেত্রে, যে যখন দুইটা ভার্ব পরপর বসবে, যখন দুইটা ভার্ব পরপর বসবে, তখন কিন্তু দ্বিতীয় ভার্বটা কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি। আমি এখানেও লিখে দেই যাতে করে তোমাদের মনে থাকে যে দুইটা ভার্ব মানে প্রথম ভার্ব আর এখানে কি দ্বিতীয় ভার্ব। এই দ্বিতীয় ভার্বের স্ট্রাকচার হচ্ছে ভি ওয়ান প্লাস আইএন জি। তাহলে শি লাভস ড্যাশ, আমাদের অ্যান্সার কি হবে? রিডিং। ওকে, তাহলে শি লাভস রিডিং, শি উইল বি রিডিং হোয়াইল উই। এখন সবার ভিতরে একটা ধারণা আছে, কি ধারণা আছে এটা আমরাও পড়াই। এই ধারণাটা আজকে ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা অনেক বেশি ক্লিয়ার থাকবা জিনিসটার ব্যাপারে। ওয়াইলের পরে যখন সরাসরি ভার্ব বসে, জাস্ট ওয়াইলের পরে আর কোনো সাবজেক্ট নেই, কোনো কিছু নেই, যখন ওয়াইলের পরে এখানে ভার্ব বসবে, তখন ভার্বের স্ট্রাকচারটা হবে ভি ওয়ান প্লাস আইএনজি। আমি কি কথা বুঝাইতে পারছি? আমাকে একটু বলো, আমাকে কমেন্ট সেকশনে বলো, কমেন্ট সেকশনে বলো বুঝতে পারছো কিনা, বলো, বলো আমাকে ভাইয়ারা বুঝতে পারছো কিনা। তাহলে এইটা হচ্ছে একটা ঘটনা, ঠিক আছে। তার এক্সাম্পল কি? যেমন while eating, while eating, while eat হবে না, কি হবে? while eating breakfast, কিছু একটা হবে। আচ্ছা, এখন while এর ক্ষেত্রে আরো দুইটা জিনিস। সবসময় আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস না। যদি বাক্যে while থাকে, আমি বলে দিচ্ছি একদম ক্লিয়ারলি, বাক্যে while থাকলে তার আগের ভার্বের প্যাটার্ন অনুসারে কন্টিনিউয়াস টেন্স হয়। কি টেন্স হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে, তার মানে হচ্ছে এখানে দেখো শি উইল বি রিডিং, দেখো তো অলরেডি এখানে কি আছে? উইল বি রিডিং। তার মানে এখানে ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, তার মানে এরপরেও ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আবার ধরো যদি এখানে পাস্ট থাকতো, সেটা পাস্ট ইনডিফিনিট হোক কন্টিনিউয়াস হোক, তাহলে ওয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস হইতো। আবার যদি এখানে কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে ওয়াইলের পরেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এই কথাটা মনে থাকবে তো, জাস্ট যখন ওয়াইলের পরে সরাসরি ভার্ব না থেকে সাবজেক্ট থাকবে। তাহলে দেখো শি উইল বি রিডিং ওয়াইল উই, তার মানে সে হয়তো পড়তে থাকবে। ওয়াইল হচ্ছে এমন একটা কনজাংশন যেটা কিনা দুইটা ঘটনাকে যুক্ত করতেছে, একই সাথে ঘটা দুইটা ঘটনাকে। তাহলে সে পড়তে থাকবে যখন আমরা খেলতে থাকবো। উই উইল বি প্লেইং, উই উইল, এই যে বি প্লেইং। তাহলে জিনিসগুলো খুবই সিম্পল, জাস্ট মাথায় রাখতে হবে। এই যে কন্টিনিউয়াস এর প্যাটার্ন অনুসারে এখানে বসে গেল। সো বুঝে বুঝে পড়তে পারলে অনেক লাভ আছে, বুঝে বুঝে পড়তে পারলে তুমি অনেক কিছুই মাথার ভিতর নিয়ে নিতে পারবা। হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। হ্যাঁ, গুড হেলথের জন্য হ্যাবিট অফ ইটিংটা খুবই জরুরি। উই শুড ইট আ ব্যালেন্স ডায়েট, তাহলে বুঝতেই পারতেছো উই শুড ইট এ ব্যালেন্স ডায়েট। এক পাশে কি আছে? এক পাশে হচ্ছে শুড আছে, এবং তারপরে ভার্বের কি ফর্ম আছে? বেস ফর্ম আছে। এখন তুমি এটাকে সো দ্যাট দিয়ে করবা, এটা কিন্তু নিয়ম আমরা আমরা জানি, তোমরা পড়েছো, তোমাদেরকে পড়ানো হয়েছে। সো আমরা জানি যে যেহেতু শুড প্লাস এটা আছে, কুড নেই, যদি কুড থাকতো তাহলে ওই পাশে পাস্ট টেন্সের কথা ভাবতাম। যেহেতু এখানে শুড আছে, আমরা এখানে প্রেজেন্ট টেন্স অথবা মোডাল ভার্বের কথা ভাবতে পারি। সো উই শুড ইট এ ব্যালেন্স ডায়েট so that we can, so that
উই ক্যান লিড এ হেলদি লাইফ বা উই ক্যান বি হেলদি, আমরা উই ক্যান বি হেলদি দিতে পারি, কোনো সমস্যা নেই। হয়ে গেল আমাদের কাজ। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো এইটা, যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম নাও এ ডেজ, উই শুড প্ল্যান ট্রিজ। তাহলে আমাদের উচিত প্ল্যান ট্রিজ। এখন তুমি বুঝতে পারতেছো কি করতে হবে। এখন এটা আমরা সো দ্যাট দিয়ে করেছি, আমরা এখানে টু প্লাস ইনফিনিটিভ দিয়ে করতে পারি, মানে টু ইনফিনিটিভ যেটা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কখন এই কাজগুলো করবো, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। তাহলে বোঝার চেষ্টা করো যে কখনোই কোনো নির্দিষ্ট করে সূত্র বলে দিচ্ছে না, বা সূত্র এইটা হতে পারে, সরাসরি নাও বোঝা যেতে পারে। সেই সব ক্ষেত্রে এই সো দ্যাট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়েপন। আরেকটা ইম্পর্টেন্ট ওয়েপন হচ্ছে টু প্লাস ভার ওয়ান, আরেকটা ইম্পর্টেন্ট ওয়েপন হচ্ছে টু প্লাস ভার ওয়ান। সো উই শুড প্ল্যান ট্রিজ টু, এখন আমরা কি বলতে পারি, টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট অথবা টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, যেটা বলো। ঠিক আছে, এই যে আমাদের কাজ হয়ে গেল। আমাদের এরপরটা হচ্ছে সবচেয়ে ইজি, এগুলো তোমরা জানো। এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। তাহলে দেখো এই যে জিনিসগুলো শেখো, এই যে ওয়েজ এটা হচ্ছে প্লুরাল নাউন, এটা হচ্ছে প্লুরাল নাউন, এই মেনিটা হচ্ছে একটা ডিটারমিনার। এগুলো তোমাদের পরবর্তীতে প্রচুর প্রচুর কাজে লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে সিরিয়াস প্রবলেম, এই সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর প্রবলেম হচ্ছে নাউন, এগুলো আসবে পরীক্ষায়, বুঝলা? তো এগুলো মনে রাখতে হবে। সো ইট ইজ হাই টাইম আছে, এখন তুমি কি করবা, তোমার স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। তাহলে ইট ইজ হাই টাইম, এখন ইচ্ছা মতো তো লিখতে পারতাম। এখন যদি বলি ইট ইজ হাই টাইম উই স্টার্টেড স্টাডিং, এখন এইখানে কি পড়াশোনার কথা বলা আছে, এনভায়রনমেন্টের কথা বলা আছে? সো এই ভুলগুলো যেন না হয় সেই কথা তোমাদেরকে বলেছি, যে তোমরা অনেক সময় ভাববে আরে ইট ইজ হাই টাইম আছে, ইচ্ছা মতো একটা লিখে দিই, না না না, তোমাকে এই যে পার্টিকুলার জিনিসটার আগের হিন্টটার দিকে তাকাতে হবে, যে এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, সো ইট ইজ হাই টাইম উই টুক প্রপার মেজার। এইভাবে লিখবো, ইট ইজ হাই টাইম, এই যে আমার সাবজেক্ট, এই যে আমার ভি2, উই টুক প্রপার, উই টুক প্রপার measures to stop what, to stop this problem, to stop this problem. সো এই হচ্ছে ঘটনাটা। তাহলে এইভাবে করে পরীক্ষা হলে কিন্তু আমরা কি করতে পারি, একদম সঠিক উত্তরগুলো দিতে পারি। তাহলে ভাই আপনি না বললেন ইট ইজ আইটেমের দুইটা ঘটনা আছে, হ্যাঁ এই যে উপরে লিখে দিচ্ছি। একটা ঘটনা হচ্ছে এরকম, যে ইট ইজ হাই টাইম ড্যাশ ধরলাম, তাহলে এখানে কি লিখবো, আচ্ছা একসাথে আগে এই জিনিসগুলো লিখে নিই। আর একটা হচ্ছে ইট ইজ হাই টাইম, দেখো এখানে হাই টাইমও থাকতে পারে বা শুধু টাইমও থাকতে পারে, তবে উপরের সূত্রটা সবসময় হাই টাইমই থাকে। তাহলে দেখো আমরা কি করব, প্রথম সূত্রটা হচ্ছে সবচেয়ে ফ্রিকোয়েন্ট বেসিসে আসা, সেটা হচ্ছে আমরা একটা সাবজেক্ট লিখবো, প্লাস হচ্ছে আমরা ভি2 লিখবো ভার্বের পাস্ট ফর্ম, প্লাস হচ্ছে এক্সটেনশন মানে নাউন প্রোনাউন যা আছে এগুলা লিখে দেবো। আর ইট ইজ হাই টাইম আমরা মাঝে মাঝে টু প্লাস ভি1 প্লাস হচ্ছে এক্সটেনশন। সো খেয়াল করো মাঝে মাঝে তোমরা টু প্লাস ভি1 দিয়েও করতে পারবে, কিন্তু যদি তোমার এরকম থাকে যে ইট ইজ হাই টাইম, এখানে আর সাবজেক্টটা লেখা নেই, তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে প্রথমটা দিয়ে আগে করতে, তোমরা যথাসম্ভব প্রথমটা দিয়ে আগে করবা, পরেরটা পরের হিসাব। সো যদি তোমাদের ইট ইজ টাইম টু বলে, তাহলে এরকম ভাবেও থাকতে পারে, ইট ইজ টাইম ফর মি, খেয়াল করো, ইট ইজ টাইম ফর মি। এখন মি তো কোনো প্রকার সাবজেক্টিভ ফর্ম না, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ফর মিটা অ্যাড করেছে 2 নাম্বার সূত্রটাকে বোঝানোর জন্য। তখন তুমি কি করবা, তুমি হচ্ছে এইভাবে উত্তরটা দিবা, যে 2 নাম্বার সূত্র অনুসারে, যে ইট ইজ টাইম ফর মি টু স্টাডি প্রপারলি। এইভাবে করে আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আশা করতেছি তোমরা সবাই একটু বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনটায় চলে যেতে পারি। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এইরকম, যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার এজ দ্য সাবজেক্ট এন্ড কনটেক্সট। ঠিক এইভাবেই তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আসবে তোমাদের এইচএসসি এক্সামে, তোমাদের হচ্ছে সামনের বার্ষিক পরীক্ষায় বা প্রি টেস্টে। সো চলো দেখি আমরা এগুলোকে কিভাবে উত্তর করতে পারি, কিভাবে আমরা এগুলোর উত্তর করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। ইট ইজ হাই টাইম প্লান্টেড ট্রিজ মোর এন্ড মোর, এটা হইবে। আচ্ছা, ইট ইজ হাই টাইম উই প্লান্টেড ট্রিজ হবে। এস ডি রুহুল, তোমার লাইনটা হচ্ছে এরকম, যে ইট ইজ হাই টাইম উই
planted trees, we planted trees more and more. আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি একটা সাবজেক্ট দিতে ভুলে গেছো, সো সাবজেক্টটা না দিলে আবার কিন্তু তোমার প্রবলেমে পড়তে হবে। সো সেম ওয়েতে তুমি লিখতে পারো যে ইট ইজ টাইম টু ড্যাশ। তাহলে এখানে টু আছে না, এখন ভার্বের বেস ফর্ম বসবে। ইট ইজ টাইম টু প্লান্ট ট্রিজ মোর এন্ড মোর। চলো তাহলে রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু ইজি, খুবই ইজি। আমরা জানি তোমরা অলরেডি পড়ে ফেলেছো অনেক অনেক সূত্র। আমিও ফার্স্ট পেপার পড়ানোর ক্ষেত্রে বহুবার ভার্বের বিভিন্ন ফর্মের কথা বলেছি। ভার্বের যে 6টা ফর্ম আছে সেই 6টা ফর্মের কথা তোমাদেরকে বলেছি, শিখানোর চেষ্টা করেছি। সো আশা করি এগুলো তোমরা মনে রেখেছো এবং আমরা এগুলোকে কি করতে পারবো, আমরা হচ্ছে এগুলোকে ইউজ করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখাচ্ছি। একজন বলতেছে সেভ, প্রোটেক্ট দিলেও কোনো সমস্যা নেই। তো সেভ দ্য এনভায়রনমেন্ট যেমন হয়, প্রোটেক্ট দিলেও হয়। আচ্ছা যাও, আমি যে তোমাদের জন্য সেভও লিখে দিলাম স্ল্যাশ দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্বের যে ফর্মগুলো আছে, দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট। ভার্বের ফর্মগুলো, ঠিক আছে, ভার্বের ফর্মগুলো সুপার ডুপার ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে ভার্বের যে ফর্মগুলো আছে, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে তোমাদের V1 প্লাস ING প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে তোমাদের ইনফিনিটিভ আছে একটা, সেটা হচ্ছে কি বলো আমাকে, 2 প্লাস V1, যেটাকে আমরা বলতেছি ইনফিনিটিভ। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই না? এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। ভাই তো 5টা রুল বললেন, আরেকটা রুল বলেন। হ্যাঁ ভাইয়া, আরেকটা রুলের নাম হচ্ছে বেস ফর্ম, যেটা বহুবার ভাইয়া পড়াইছি, তাই না? যেটাকে আমরা বলি বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। বেস ফর্ম কেমন? VB বলি আমি এটাকে, অর্থাৎ যেই ভার্বের সাথে এস ইএস এগুলো যুক্ত হতে পারে না, সেইটাকেই বেস ফর্ম বলে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলো দেখি আমরা এটা পরীক্ষা কিভাবে করতে পারি, কিভাবে হ্যান্ডেল করতে পারি, কিভাবে অ্যান্সার করতে পারি, একটু আমরা দেখে নিব। তাহলে দেখো, ড্যাশ ইজ এ নোবেল প্রফেশন। আমরা প্রথম যে ফর্মটা এখানে ইউজ করতে যাব সেটাকে আমরা বলবো V1 প্লাস ING ফর্ম। কি ফর্ম? V1 প্লাস ING ফর্ম, যেটা আমরা এইখান থেকে পাই, প্রেজেন্ট পার্টিসিপল। যদিও এটাকে আমরা বলবো জিরান, আমরা এটা কি বলবো? জিরান। আচ্ছা ভাই, জিরান কি? জিরান হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম, জিরান হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম যেটা নাউনের মতো কি করে আচরণ করে, যেটা হচ্ছে নাউনের মতো আচরণ করে। তাহলে খেয়াল করো, ড্যাশ ইজ এ নোবেল প্রফেশন। এখন নাউন সাধারণত কোথায় বসে? বাক্যের শুরুতে, শেষে, মাঝে। তো এখানে শুরুতে বসছে। তাহলে এই ভার্বটাকে যখন আর আমরা অন্য কোনো ফর্মে নিতে পারছি না, তখন আমরা এর সাথে ING যোগ করে দেই এবং সেটা জিরান নামে পরিচিত হয়। যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। Teaching is a noble profession. A teacher dash his students from the core of his heart. তাহলে a teacher, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো, ছোটবেলা থেকে বড়বেলায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে a teacher dash his students. A teacher teaches his students from the core of his heart. He teaches his students with a view to. তাহলে আমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে। কেমন? যেমন আমরা যদি দেখি যে with a view to থাকে, with a view to, তারপরে আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে ভার্বের ফর্মটা হবে V1 প্লাস ING। এবং এছাড়া আরো অনেক ফর্ম আছে, আশা করি এগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর যে যে ফর্মগুলো আছে তোমাদের লেকচার শিট গুলো তো আছে, গ্রামার বইগুলোতে আছে। আমি জাস্ট দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে উইথ এ ভিউ টু এর পরে V1 প্লাস ING হয়, আর একটা হচ্ছে ইন অর্ডার টু এর পরে ইন অর্ডার টু এর পরে সাধারণত শুধুমাত্র V1 হয়,
যেটাকে আবার বেস ফর্ম বলে। কি বলে? বেস ফর্ম বলে। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে তোমরা বুঝেই ফেলেছো। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, এখানে গিভ আছে না, এটাকে আমরা জাস্ট কি করব, V1 প্লাস আইএনজি করে দেব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে গিভিং। তাহলে মনে রাখবা, রাইট ফর্ম অফ ভার্বস করতে হলে তোমাদের মতো সহজ করে কাউকে দেওয়া হয়নি। রাইট ফর্ম অফ ভার্বস মার্কস হচ্ছে পয়েন্ট, তোমাদের 0.7, না 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 0.5 into 14, সরি 0.5 into 14, মানে 7 নাম্বার। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো এই জিনিসগুলো পড়তে তো হবেই, ভালো করে পড়লেই কিন্তু তুমি এই 7 আদায় করে নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, সো তাহলে আমি জাস্ট যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের এই লেভেলে এইচএসসি তে জাস্ট যদি তুমি গ্রামারের এই ফর্মটাতে, মানে এই যে ভার্বটা পার্সু স্পিচ, এই ভার্বের ফর্মগুলো সম্পর্কে জানো, V1 কোনটা, V2 কোনটা, উইথ এ V2 হলে কি হয়, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, জিরান কোনটা, ইনফিনিটিভ কোনটা, তাহলে এই যে অপশনগুলো দেওয়া আছে না, প্লিজ মনোযোগ দিয়ে শোনো। আর যারা রেকর্ডেড শুনবে তাদের জন্য বলে দিচ্ছি, ট্রিক্সটা খুবই ইজি। চিন্তা করো এইভাবে, যে এই যে তোমাদের ফর্মটা দেওয়া আছে না, এই ফর্মটাকে শুধু অল্টার করবা, মানে চেঞ্জ করবা। শুধু অল্টার করলেই তোমার ঘটনা সামনে কি হবে, চাক্ষুষ হবে, একদম চোখের সামনে তুমি সবকিছু ঘটতে মানে দেখতে পারবা। তাহলে এখন তুমি বলো আমাকে যে বাই ড্যাশ, আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে এই সূত্র পড়িয়েছি যে প্রেপোজিশনের পরে নাউন প্রোনাউন বসে, কিন্তু যদি প্রিপোজিশনের পরে ভার্ব বসে, সেই ভার্বের ফর্মটা কি হয়, V1 প্লাস আইএনজি হয়। ঠিক আছে, তো তাহলে বুঝতেই পারতেছো যে এই সূত্র মোতাবেক বাই ড্যাশ দ্য লাইট অফ এডুকেশন, আমি অর্থ বুঝি আর না বুঝি আমি কিন্তু উত্তর দিয়ে দিতে পারলাম যে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান। এখন আমি তোমাদেরকে এই সূত্র পড়েছি যে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, যখন আমি তোমাদেরকে রাইটিং পড়িয়েছি বা ফার্স্ট পেপারের তোমাদের ফিল ইন দা গ্যাপস পড়িয়েছি। তোমরা যারা ক্লাসগুলো করোনি, দয়া করে ক্লাসগুলো করো, তোমার লাইফের জন্য অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। যারা যারা উপকৃত হয়েছো তারাও একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছো কিনা, বা এই জিনিসগুলো তোমাদের কাজে লাগছে কিনা। সো মোডাল ভার্ব হচ্ছে এইরকম যে বেস ফর্মটা বসে। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে খেয়াল রাখতে হবে, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রুল, বারবার পরীক্ষায় আসে। সো এখানে মোডাল ভার্ব আছে ক্যান, এবং এরপরে যা ভার্ব আছে সেই ভার্বটাই তুমি দিয়ে দিবা, তার মানে এন লাইটেন, এইটা দিলে আমাদের উত্তর হয়ে গেল। সো আমরা বুঝতে পারছি যে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, তাদের ভিতরটাকে কি করতে পারে, প্রজ্বলিত করতে পারে। দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার লেসনস নাও অ্যাজ দ্য টিচার, তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো, দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার লেসন। এখন আমি তোমাদেরকে বলেছি মাঝে মাঝে তোমরা চাইলে বি ভার্ব নিয়ে আসতে পারবা। এখন বি ভার্ব শুধু আনতে হবে তা না, তোমরা যে কোনো অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারো। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া অক্সিলারি ভার্ব গুলোই তো বুঝলাম না। তাহলে এই ছকগুলো বারবার তোমাদেরকে পড়াইছিলাম, দেখো তোমরা কারা কারা মনে রাখছো আমি জানি না, যারা যারা মনে রাখছো তাদেরকে ধন্যবাদ, আর যারা যারা মনে রাখোনি তারা আরেকবার দেখে নিতে পারো। যদি আমাদের টু বি ভার্ব হয় তাহলে কি হয়, এরা সবাই অক্সিলারি বা হেল্পিং ভার্ব, অক্সিলারি অর হেল্পিং ভার্ব। তাহলে আমরা একটু দেখি যে টু বি ভার্বের ক্ষেত্রে কি হয়। তো টু বি ভার্বের ক্ষেত্রে যেটা হয় যে V1 এ থাকে বি, এম, ইজ, আর, V2 তে থাকে ওয়াজ, আর হচ্ছে ওয়্যার, আর V3 তে থাকে কে, V3 তে থাকে হচ্ছে বিন। আচ্ছা, আমরা এরপরে যদি একটু দেখি যে আর কি আছে আমাদের কাছে, আমাদের কাছে আছে টু ডু ভার্ব। তাহলে টু ডু ভার্ব গুলো আমরা কিভাবে পাই, আমরা টু ডু ভার্ব পাই হচ্ছে ডু, ডাজ, V2 তে ডিড, এটাতে ডান। আমাদের আছে হচ্ছে টু হ্যাভ ভার্ব, তাহলে আমরা পাই হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। আর আমরা পাই হচ্ছে এক প্রকার মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, যেগুলোকে আমরা এই যেমন ক্যান, কুড, উড, মে, মাই, যত প্রকার পারমিশন, অ্যাবিলিটি, ঠিক আছে, অব্লিগেটরি, সবকিছু ইউজ করার জন্য এই মোডাল গুলো আমাদের ব্যবহার করতে হয়, যাতে করে বাক্যের অর্থগুলো খুব সুন্দর মতো প্রকাশ পায়, খুব সুন্দর মতো প্রকাশ পায়।
তাহলে জিনিসটা খেয়াল করো। এখন এখানে কি আছে, বাট দা স্টুডেন্টস স্টুডেন্টস ড্যাশ দেয়ার লেসন্স। এখন দা স্টুডেন্টস এর পরে আমি চাইলে শুধু লার্ন দিতে পারতাম, কিন্তু আমরা যদি শুধু লার্ন না দিয়ে ক্যান লার্ন দেই, শুনতে কিন্তু ভালো লাগে এবং বাক্যটা সঠিকও থাকে। তাহলে মাঝে মাঝে আমরা এরকম অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারি। দ্য স্টুডেন্টস ক্যান লার্ন নাও এ ডেজ, দ্য স্টুডেন্টস ক্যান লার্ন দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার্স ড্যাশ ইনস্ট্রাক্ট দেম, অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। তাহলে দেখো জিনিসটা কিন্তু দ্যাট মাচ ইজি যদি আমরা বুঝতে পারি। দ্য স্টুডেন্টস ক্যান লার্ন দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। তার মানে এইভাবে করলে আমরা করতে পারি যে দ্য স্টুডেন্টস ক্যান লার্ন দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এখানে নাও আছে না, এখানে ইনস্ট্রাক্ট না দিয়ে, যেহেতু টিচার্স হচ্ছে প্লুরাল, আমরা এখানে আর ইনস্ট্রাক্টিং দিতে পারি, আর ইনস্ট্রাক্টিং দিতে পারি। তাহলে যদি আমরা আর ইনস্ট্রাক্টিং দেই তাহলে আমাদেরকে দিতে হবে দ্য স্টুডেন্টস আর লার্নিং দেয়ার লেসন্স। আমি তাহলে কি দিব, দ্য স্টুডেন্টস আর লার্নিং দেয়ার লেসন্স। তাহলে দেখছো, বুঝতে পারছো ব্যাপারটা, শিখে নাও জিনিসটা। বাক্যে সাধারণত যদি নাও থাকে, নাও হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা কন্টিনিউয়াস টেন্সকে বোঝানোর জন্য, স্পেশালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি প্রথমে লিখতে পারি দ্য স্টুডেন্টস আর লার্নিং দেয়ার লেসন্স নাও অ্যাজ দ্য টিচার্স আর ইনস্ট্রাক্টিং দেম, তাহলে দুই ভাবে হবে। আরেকভাবে কি হবে, যে দ্য স্টুডেন্টস ক্যান লার্ন দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। সো এইভাবে করে আমাকে চিন্তা করতে হবে। তবে বেটার হয় এই দ্বিতীয় উপায়ে, এই যে আর ইনস্ট্রাক্টিং দেম বা আর লার্নিং দেম। বলো আমাকে, এইটুকু বুঝেছো কিনা আমাকে একটু বলো, এটা বুঝেছো কিনা আমাকে একটু বলো। লার্ন দিলে হইবে না? হ্যাঁ হবে। লার্ন দিলে হবে না এমন কোনো কথা তো বলিনি, ক্যান লার্ন দিলে বেটার হবে। ঠিক আছে, এইটুকু বুঝেছো কিনা বলো। না বুঝতে পারলে আমি আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা ট্রিকি, এই জিনিসটাই পরীক্ষার হলে ভুল করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা ভুল করতে পারো ভাইয়া। এটা একটু একটু আমাকে বলো বাবা, এটা আমাকে একটু বলো, এটা আমাকে একটু বলো। ওকে, সুরজ কুমার, তারপর হচ্ছে সোমা খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়ারা, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাটস অফ, ভেরি গুড, তোমরা অনেক ভালো লিখতেছো, ওয়াও ওয়াও, দিস ইজ দ্য স্পিরিট। তাহলে বুঝতে পারলে, বাট দ্য স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট অ্যাজ দো। ভাইয়া নিয়ম শিখিয়েছিলাম, অ্যাজ দো বা অ্যাজ ইফ থাকলে কি হয়। তাহলে আবারও লিখি ভাইয়া, এইখানে লিখে দেই, অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে তাহলে দুইটা স্ট্রাকচার সে ফলো করে। দুইটা স্ট্রাকচার সে ফলো করে। কি কি স্ট্রাকচার ফলো করে ভাইয়া? একটা স্ট্রাকচার হচ্ছে যে অ্যাজ ইফ এর, অ্যাজ দো কিন্তু হইতে পারে, আমি জাস্ট অ্যাজ ইফ দিয়ে দেখাচ্ছি, অ্যাজ দো হতে পারে। ওকে, জাস্ট দেখো, এই পাশে যদি V1 থাকে তাহলে এই পাশে V2 অথবা আনরিয়াল পাস্ট ওয়্যার হবে, আনরিয়াল পাস্ট। এই পাশে যদি V2 থাকে তাহলে এই পাশে হ্যাড প্লাস V3 থাকবে, মানে পাস্ট পারফেক্ট। এই জিনিসগুলো মাথায় রেখো, আমাদের গ্রামাটিক্যাল ব্যাপার তো, এগুলো মনে রাখতে হবে। তাহলে দ্য স্টুডেন্টস নাওএডেজ, আজকালকার দিনে এই ছাত্রছাত্রীগুলা অ্যাক্ট অ্যাজ দো, এমন ভাবে ভাব নেই যেন দে ড্যাশ এভরিথিং। তাহলে বুঝতে পারতেছো, এই অ্যাক্ট হচ্ছে কি V1, তাহলে ওই পাশে আমাদের কি হবে, নিউ হবে। সো যারা যারা অলরেডি নিউ দিছ, গুড। দে আর নট ড্যাশ, তাহলে বুঝতেই পারতেছো এখানে আর আছে অলরেডি। মোডাল মোডাল বি ভার্ব, সরি মোডাল বি ভার্ব বলবো না, এটাকে নরমাল বি ভার্ব বলবো, অক্সিলারি ভার্ব বলবো। তাহলে অক্সিলারি ভার্ব আর যেহেতু আছে তাহলে এখানে পেইং হবে, কারণ এটা কন্টিনিউয়াস প্যাটার্নে হবে। কি হবে, কন্টিনিউয়াস প্যাটার্নে। ঠিক আছে, পেইং হিট টু দেয়ার। তাহলে দেখো আমি বারবার বলি ফ্রেজাল ওয়ার্ড শিখো। পে হিট টু মানে হচ্ছে টু গিভ অ্যাটেনশন, পে হিট টু মানে হচ্ছে টু গিভ অ্যাটেনশন, টু গিভ অ্যাটেনশন। শিখতে হবে এভাবে ধরে ধরে, ফার্স্ট পেপারও শিখাই এভাবে, ফার্স্ট পেপার প্র্যাকটিস করানোর সময় আবার শেখাবো। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দ্য স্টাডিজ লেস্ট। তাহলে দেখো বাক্যে লেস্ট আছে, তাহলে আমরা সবাই কি জানি, যদি, এখন আরেকটা সূত্র আমরা পড়বো, সেটা হচ্ছে যদি আমাদের লেস্ট থাকে, তাহলে আমাদের যদি লেস্ট থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে লেস্টের পর একটা শুড অথবা মাইট, যেটা ভালো লাগে বসাইতে হবে, প্লাস ভার্বের V1 মানে বেস ফর্মটা বসাতে হবে। তার মানে বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দ্য স্টাডিজ লেস্ট দে শুড ফেইল। এখন তুমি বলতে পারো ভাইয়া শুড ফেল দিব নাকি মাইট ফেল দিব? তুমি শুডও দিতে পারো, মাইটও দিতে পারো। ঠিক আছে, তারপরে জাস্ট ফেইল লিখো, আবার ফেইল লিখা দিও না। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাকে বলো পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমার কাছে হচ্ছে প্রসেস গুলো খুবই গুরুত্বপূর্ণ।
the process that we learn is really important. But processes that we learn are really important, just because if you know how to solve the question properly, then you can really solve anything, literally anything. ঠিক আছে? So এই জিনিসগুলো মাথায় রেখো। ওকে, so if you people are ready, আমরা মডিফায়ার্সটা শুরু করব। ওকে ওকে, ডান, ইনশাআল্লাহ। ভেরি গুড। হুমায়রা কবি, টিনা, ভুবন অধিকারী, সোমা, তারপরে হচ্ছে অদিতি, অনন্যা, অনেকদিন পরে তোমাদের সাথে চলে আসলাম, সুরজ কুমার, ভেরি গুড, এক্সিলেন্ট, সবাই এক্সিলেন্ট, ভেরি গুড। তাহলে এখন চলো আমরা যেটা দিয়ে শুরু করতে পারি, চলো আমরা শুরু করি। ওকে ওকে, ওকে, চলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? বলো, ঠিক আছে? আমাকে বলো কি অবস্থা, স্ক্রিনে দেখতে পাচ্ছ? ওকে, ডান। চলো, গুড। তাহলে আমরা কিভাবে আমরা একটু দেখবো এবার বাকি অ্যান্সার গুলো আমরা করতে পারি কিভাবে, সেই প্রক্রিয়াটা আমরা একটু দেখে নিব। রাইটলি সো আমাদের এখানে আছে, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। ঢাকা বোর্ড 2017। ওয়াও। তাহলে এই যে এইভাবে আসবে, আমরা জানি মডিফায়ার্স আর অফ টু টাইপস, একটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার্স, আর একটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার্স। প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে হচ্ছে পরে। তো আমি জানি তোমরা খুব ভালো করে এগুলো পারো। সো ভাইয়া হচ্ছে জাস্ট একটা মানে এক্সাম্পল দিয়ে দিব যে কিভাবে তোমরা এগুলোকে খুব সুন্দরভাবে উত্তর করতে পারো, ঠিক আছে? এবং এই মডিফায়ার্স ইজ নট দ্যাট মাচ হার্ড। কেন? কারণ মডিফায়ার্স ইজ অল অ্যাবাউট পার্টস অফ স্পিচ। ভাইয়া মডিফায়ার্স মানেই পার্টস অফ স্পিচ, স্পেশালি নাউন, অ্যাডজেক্টিভ, adverb, verb, preposition. These are the important parts of speech that you need to understand, that you need to study. That is it, আর কিচ্ছু না, nothing more than it। এগুলো ছাড়া কিচ্ছুই না। সো পার্টস অফ স্পিচ ভালো করে পড়তে হবে। একদম লিখে দিলাম উপরে যে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যদি ভালো করে পার্টস অফ স্পিচ পড়তে হবে। তো এগুলো যদি তোমরা জানো, পজিশন গুলো আরো ইম্পর্টেন্ট হচ্ছে, পজিশন অফ দ্য পার্টস অফ স্পিচ, যে কোথায় কি বসাবো, এইটা যদি আমরা বুঝতে পারি, দেন আমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে ডান, আর কারো কোনো প্রবলেম? ওকে ডান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে চলো, যদি আমরা এইটুকু বুঝে থাকি, তাহলে আমরা দেখি যে আমরা কি করতে পারি। রাইট, আমরা কি করতে পারি। তাহলে দেখো, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে একটু খেয়াল করো তো, এই যে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ, তাহলে এই যে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ, তাহলে এই যে মিন্স, এই যে আমার ভার্বটা, এই ভার্বটাকে কি বলতে বলছে? পোস্ট মডিফাই করতে বলছে। এখন এই যে ফ্রেজাল ওয়ার্ডটা আছে, কাটিং ডাউন অফ ট্রিজ, মানে গাছগুলোকে কেটে ফেলা। তুমি বুঝতেই পারছো যে ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কেটে ফেলার প্রক্রিয়া, রাইট? গাছ নিধনের প্রক্রিয়া। তার মানে এটা হচ্ছে কি, নির্বিচারে, এই ওয়ার্ডটা আমরা ইউজ করি না, নির্বিচারে। তাহলে আমরা কি করি সেখানে, যে আমরা র্যান্ডমলি বলি, ইনডিসক্রিমিনেটলি বলি। তাহলে আমাকে বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলো আসলে কি। এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কি করতে পারি আমরা? ভার্বকে পোস্ট মডিফাই, এখানে দেখো পোস্ট মডিফাই কে করতে পারে? অ্যাডভার্ব করতে পারে। কিভাবে ভাইয়া? জাস্ট একটা উদাহরণ দেখো, হি ক্যান রান ফাস্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মোডাল ভার্ব। তাহলে দেখতে পারতেছ তো ঘটনাটা কি খুব কঠিন কিছু? একদম কঠিন কিছু না। সো এইভাবে চিন্তা করতে হবে। সবসময় যে এলওয়াই দিলেই হবে তা না। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা আমরা এলওয়াই যোগ করে করতে পারি। তাহলে আমরা এখানে ইনডিসক্রিমিনেটলি লিখতে পারি। তোমরা কি বলো? ইনডিসক্রিমিনেটলি আমরা লিখতেই পারি, ক্রিমিনেটলি,
অথবা র্যান্ডমলিও লিখতে পারো, অথবা তোমরা আননেসেসারিলিও লিখতে পারো। তাহলে যেইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে যে আমাদেরকে কিছু শব্দ মাথায় রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ করব না, প্র্যাকটিস করতে করতে, এবং আমরা যখন ফার্স্ট পেপার পড়বো তখন ওই শব্দগুলো শিখতে হবে, যাতে করে আমাদের সিচুয়েশন ওয়াইজ কিছু ভোকাবুলারি মনে থাকে। To meet up the basic needs of food and housing, trees are being cut in large scale. বারবার পড়েছি, বিং এর পরে হ্যাভিং এর পরে ভার্বের থ্রি হয়। তাহলে কেউ যদি আস্ক করে তোমাকে পরীক্ষায়, যেমন ইউনিভার্সিটি পরীক্ষা আসতে পারে ইরোর মেকিং এ বা ইয়েতে, যে এই কার্ডটা কি হয়, অ্যাকচুয়ালি এই কার্ডটা কিন্তু ভি3, কারণ কাটের তিনটা ফর্মই, V1, V2, V3, তিনটা ফর্মই হচ্ছে কাট। সো ট্রিজ আর বিং কাট ইন লার্জ স্কেল এন্ড দাস ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স। তাহলে এখানে আছে কি, প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য নাউন, ঠিক আছে? তাহলে মানে বোঝার চেষ্টা করো, এই যে ইমব্যালেন্স এটা হচ্ছে কি বলো তো দেখি, এই যে ইমব্যালেন্সটা হচ্ছে নাউন। তাহলে আমি তোমাদেরকে একটা রুলস শিখিয়েছিলাম, সেই রুলসটা কি ছিল মনে আছে? আমি তোমাদেরকে বলেছিলাম যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, কি বলেছি, সরি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন ভাই নাউনকে কি শুধুমাত্র অ্যাডজেক্টিভই করতে পারে? না, শুধুমাত্র যে অ্যাডজেক্টিভ করে তা না, কিন্তু এই ক্ষেত্রে এইটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আমরা এই যে দেখতে পাচ্ছি যে ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স। এখন নাউনকে প্রিমডিফাই করতে পারে তোমাদের ডিটারমিনার, আর বহু ধরনের ডিটারমিনার আছে, পজিটিভ ডিটারমিনার আছে, আর্টিকেল টাইপ ডিটারমিনার আছে, ঠিক আছে? সো এগুলো আলাদা জিনিস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখবা যে এরকম ভার্ব আছে আর এখানে নাউন আছে, এখানে ভার্ব আছে এখানে নাউন আছে, এদের মাঝখানে অ্যাডজেক্টিভটাই বসে। তার মানে এরা কি করতেছে, যখন আমরা অনেক বেশি পরিমাণে লার্জ স্কেলে এগুলোকে কেটে ফেলি, ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স, ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স, ন্যাচারাল ইমব্যালেন্স, ন্যাচারাল ইমব্যালেন্স। তাহলে এই ন্যাচারালি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এই ন্যাচারালটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা এই জন্যই লিখি যে ন্যাচারাল ইমব্যালেন্স, ন্যাচারাল ইমব্যালেন্স। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইমব্যালেন্সের অ্যান্টোনিম কি? তাহলে তুমি কি উত্তর দিবা? ইমব্যালেন্সের অ্যান্টোনিম হচ্ছে ব্যালেন্স, ইমব্যালেন্সের অ্যান্টোনিম হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে? এই ইমব্যালেন্সের যে তোমার অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে ব্যালেন্সড। তার মানে আমরা যখন বলি ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েট, তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। জিনিসগুলো কিন্তু এইভাবে মনে রাখতে হবে, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো আমি ফার্স্ট পেপারও তোমাদের পড়িয়েছি। বিসাইডস, তাছাড়াও, there are some dishonest people who cut trees in our forest, use an infinitive phrase to post modify the verb। তাহলে বোঝার চেষ্টা করো, who cut trees, এই যে কাট, যারা কেটে ফেলে ট্রিজ। এখন ইনফিনিটিভ ফ্রেজ কি, ধরো একটু পড়াই, যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না, তোমরা ইনফিনিটিভ পড়েছো, আমি একটু আগেও পড়েছি, তোমাদেরকে দেখালাম। এই ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম। এখন টু গো, টু ডু, টু কাট, টু ফিল, এগুলো হচ্ছে সব ইনফিনিটিভ। আর অন্যদিকে ইনফিনিটিভ ফ্রেজটা কি? ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখন এক্সটেনশন কিভাবে হয়? এই এক্সটেনশনের জ্বালায় আর বাঁচলাম না, তাই না? এই এক্সটেনশন গুলো এরকম হয় যে একটা হতে পারে এরকম যে প্রিপোজিশন প্লাস প্রোনাউন। প্রোনাউনের সাধারণত তিনটা ফর্ম আমি তোমাদেরকে পড়িয়েছি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। সাধারণত পজেসিভ বা অবজেক্টিভ ফর্ম গুলো বসে, প্লাস নাউন। আর একটা হচ্ছে নর্মাল প্রোনাউন প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন। তাহলে দেখো জিনিসগুলো একদম ইজিলি কি আছে, ম্যাচড করা আছে, একদম ব্যালেন্সড আছে। তাহলে চলো আমরা একটু দেখি যে এই প্রোনাউনটা আমরা সাধারণত কি বসাই ভাইয়া, সেটাও বলেছি পজেসিভ। যেমন আমরা বলতে পারি আই, মি, মাই, মাই হচ্ছে পজেসিভ। জিনিসগুলো এতটাই সহজ, যদি একটু বুঝো, বুঝতে পারছো? আগের ক্লাসগুলো করবা ভাইয়ারা যারা ক্লাস নিয়েছেন। তাহলে চলো দেখি এখানে কি করব আমরা, এরকম পরীক্ষা প্রায় সময় আসে। তাহলে হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট টু ড্যাশ, টু হোয়াট, টু মিট দেয়ার, আমরা এমনি বলতে পারি যে কেন কাটে। দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, সাম হচ্ছে একটা ডিটারমিনার, ডিসঅনেস্ট মানে হচ্ছে যারা হচ্ছে কি না, যারা অনেস্ট না, যারা হচ্ছে তাদের কাজকর্ম অনেক অসৎ। পিপল, পিপল হচ্ছে আমাদের প্লুরাল নাউন। হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, যারা কিনা আমাদের ফরেস্ট গুলোতে ট্রিজ গুলোকে কাটে। তাহলে কি জন্য কাটে? টু মিট দেয়ার নেসেসিটিস বা টু মিট দেয়ার হোয়াট এভার। তো আমরা ওই হোয়াট এভার না লিখে আমরা নেসেসিটিসটা লিখে ফেলি, আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম যে টু মিট
এখানে নিচের দাগটা আমরা একটু ছড়িয়ে দেই। টু মিট দেয়ার, এই যে দেখো তো দেয়ারটা কি ফর্ম, আমি বলেছিলাম দেয়ার হচ্ছে পজেসিভ, দে, দেম, দেয়ার, দে সাবজেক্টিভ, দেম অবজেক্টিভ, দেয়ার পজেসিভ, টু মিট দেয়ার নেসেসিটিস। যত বুঝে বুঝে পড়বা তত বেশি তোমার জন্য উপকার, তত বেশি তোমার জন্য উপকার, ঠিক আছে? টু মিট দেয়ার নেসেসিটিস অর টু মেক দেয়ার প্রফিট বা টু মেক প্রফিট, শুধুমাত্র একটা নাউন বসিও, চাইলে তুমি কাজগুলোকে সারতে পারো, ঠিক আছে? These are that much easy, okay? খুবই ইজি, একদম। ওকে, সো তারপরে আমরা একটু দেখি যে আমরা তারপরে কি অ্যান্সার করতে পারি, আমাদের কি কি অ্যান্সার আমাদের আছে। দ্য ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, কথাটা বোঝার চেষ্টা করো। এই লেভেল হচ্ছে নাউন। এখন তোমরা তো একটা জিনিস জানলা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন নাউন অ্যাডজেক্টিভটা কি আমি একটু বলে দেই, দেখো এই জিনিসগুলো মাথায় রাখিও। নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন অ্যাডজেক্টিভ হলো মূলত একটা নাউন, হলো মূলত একটি নাউন, এবং এই নাউনটা যখন পজিশনের কারণে, মানে সেন্টেন্সের পজিশনের কারণে, আচ্ছা, যখন সেন্টেন্সের পজিশনের কারণে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তখনই সেটা নাউন অ্যাডজেক্টিভ। তার মানে ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন বা প্রাইস হাইক, এই অ্যাডাল্ট্রেশনও নাউন, ফুডও নাউন। তাহলে যখন আমরা লিখি ফুড অ্যাডাল্ট্রেশন, তখন এই অ্যাডাল্ট্রেশনও নাউন, ফুডও তো নাউন, কিন্তু এই ফুডটা তার পজিশনের কারণে, এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে দা ড্যাশ ইজ রাইজিং, দা ড্যাশ লেভেল ইজ রাইজিং, তার মানে দা ওয়াটার লেভেল ইজ রাইজিং, কারণ পানির লেভেলটাই বাড়তেছে। এই লেভেলও নাউন, ওয়াটার নাউন, কিন্তু ওয়াটারটা এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে, এই জন্য নাম হয়েছে নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দা নাউন। দা ওয়াটার লেভেল ইজ রাইজিং, মেনি পার্টস অফ দা ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগলফড, একদম এনগালফড হয়ে যাবে বাই দা সি, মানে খেয়ে ফেলবে, এনগালফড। তাহলে দেখো তো ভাইয়াদের সবসময় ফার্স্ট পেপার পড়ানোর সময় বলি সেকেন্ড পেপার দিকে নজর রাখবা, বিয়ের পরেও কিন্তু V3 হয়, ঠিক আছে? নিউ এরিয়াস অফ দা ওয়ার্ল্ড আর ড্যাশ, তাহলে ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দা ভার্ব। এই যে এখানে টার্ন আছে না, টার্ন ইনটু হচ্ছে একটা গ্রুপ ভার্ব, টার্ন ইনটু মানে পরিবর্তিত হয়, টার্ন ইনটু মানে পরিবর্তিত হয়, তাহলে এটা একটা গ্রুপ ভার্ব, এটা একটা কি ভার্ব, এটা একটা গ্রুপ ভার্ব। ইউজ এ পার্টিসিপল, একটু আগেই বলেছি প্রেজেন্ট পার্টিসিপল V1 প্লাস আইএনজি, যেহেতু এখানে অলরেডি বি ভার্ব আছে, তাহলে নিউ এরিয়াস অফ দা ওয়ার্ল্ড আর আমরা গেটিং দিতে পারি, গেটিং হতে পারে, গেটিং টার্ন ইনটু, বা বিং দিতে পারি, সবচেয়ে বেটার হয় বিং দিলে, আমি বলবো বিং দিলে বেটার হয়। তাহলে আর বিং টার্ন ইনটু ডেজার্ট, মানে নতুন এরিয়াগুলো, নতুন যে এরিয়াগুলো তৈরি হবে সেইগুলো কিসে পরিণত হবে, টার্ন ইনটু মানে পরিণত হওয়া, ডেজার্টে, ডেজার্ট মানে হচ্ছে কি মরুভূমি, অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, মানে এই যে আমরা বন নিধন করতেছি এগুলোর রেজাল্ট হিসেবে, এগুলোর ফলস্বরূপ। সো উই মাস্ট স্টপ ড্যাশ, তাহলে এইটা কি আছে মোডাল ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, স্টপ হচ্ছে মেইন ভার্ব। ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এখন তুমি বুঝতে পারতেছো পরের ভার্বটা কি হবে, V1 প্লাস আইএনজি হবে না? এই নিয়মগুলো একই সূত্রে গাঁথা ভাইয়া, বারবার এগুলো শিখাই। এই যে মোডাল ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আরেকটা ভার্ব মানে V1 প্লাস আইএনজি, তাহলে উই মাস্ট স্টপ ড্যাশ, বুঝতেই পারতেছো কাটিং ডাউন, এর চেয়ে সহজ উত্তর তার মনে হয় কোনোটা হবেও না। উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি, মডিফায়ার্স এর সাথে আমাদের রাইট ফর্ম ভার্বসও পড়া হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, ইউজ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে একটা ট্রিজ আছে, এখন ট্রিজ কে বলেছে পার্টিসিপল ইউজ করতে, তার মানে বুঝতে পারতেছো যে এইখানে মানে কি উত্তর হতে পারে। তাহলে এখন একই কথা, ড্যাশ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, মানে দেখো ইনডিসক্রিমিনেটলি কিন্তু এইখানে আছে, আমরা কিন্তু বাক্যের শুরুতেই যে এখানে উত্তর লিখেছিলাম, তাহলে বুঝতেই পারতেছো কাটিং ট্রিজ,
কারণ এখানে আমাদের পার্টিসিপল ইউজ করতে বলেছে, আমরা বাক্যের শুরুতে কি জানি ইউজ করি, জিরান রূপে ইউজ করি। সো এই যে কাটিং ট্রিজ ডিসক্রিমিনেটলি, কেন এখানে আমাদের পার্টিসিপল বলেছে জানো? জিরান্ড হলো এরকম, জিরান্ড হচ্ছে এরকম যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, যেটার আগে পরে অন্য কোনো কিছু থাকে না সেটাই জিরান। কিন্তু এখানে দেখো তো কাটিং ট্রিজ আছে না, তাই এই জন্য এই কাটিংটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। সো সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল দুই ভাবে আচরণ করে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব হিসেবে আচরণ করে যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখি, যেমন আই এম প্লেইং ক্রিকেট, দে ওয়ার প্লেইং ক্রিকেট, এই প্লেইং গুলো ভার্ব রূপে। কিন্তু কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি এখানে এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। অল ইন অল এটাকে আমরা present participle body. Okay, will be hazardous for our future existence if we destroy trees. Use an adverbial phrase to pre-modify the verb. Use an adverbial phrase to pre-modify the verb. তাহলে এখন একটা adverbial phrase ইউজ করতে হবে, কেন? এই ভার্বটাকে প্রি-মডিফাই করতে। তাহলে adverbial phrase-টা কি? অ্যাডভার্বের পরিবর্তে, অ্যাডভার্বের পরিবর্তে যেই ধরনের শব্দগুচ্ছ অ্যাডভার্বের মতোই আচরণ করে এমন শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম যে ফ্রেজ, ক্লজ, দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট। সো তোমাদের যারা টিচার্স আছে আমার বিশ্বাস তারা তোমাদেরকে এগুলো পড়িয়েছে, আর যদি না পড়িয়ে থাকে তুমি অবশ্যই তোমাদের আপুকে বা ভাইয়াদেরকে রিকোয়েস্ট করবা যাতে করে ফ্রেজ এন্ড ক্লজ গুলো তোমাদেরকে পড়ানো হয়, বিকজ দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ। ওকে, সো ইউজ এন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে কি অ্যাডভার্বের মতো আচরণ করে যেটা। তাহলে আমরা কি বুঝবো খেয়াল করো, ইফ উই destroy trees at random, এটা আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি, কারণ এখানে এই যে ভার্বের পরে একটা নাউন আছে, তারপরে আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা, কারণ শব্দ একাধিক, গুচ্ছ, ফ্রেজ মানে শব্দ গুচ্ছ। সো ইফ উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, নির্বিচারে, এট র্যান্ডম মানে নির্বিচারে, বা ইন দিস ম্যানার, আমরা এটাকে ইন দিস ম্যানারও বলতে পারি, ইন দিস ম্যানার বা ওয়ে, one day the country will turn into great desert. তাহলে দেখো এখানে destroy আছে V1, এখানে দেখো এই যে will প্লাস verb 1, তাহলে এখানেও কিন্তু আমরা শিখে ফেলতে পারি যে কিভাবে ফার্স্ট কন্ডিশনাল লিখতে হয়। দ্য ড্যাশ টেম্পারেচার উইল ক্রস গ্রিন হাউস ইফেক্ট, দ্য ড্যাশ টেম্পারেচার। তাহলে এখন বুঝতে পারতেছো যে কি হবে, পার্টিসিপল ইউজ করতে বলেছে, দ্য ড্যাশ টেম্পারেচার, এই টেম্পারেচার হচ্ছে নাউন। তাহলে একটু আগেই বলেছি যে এই পার্টিসিপল গুলো V1 প্লাস আইএনজি হবে, তার মানে এই বাড়তে থাকা টেম্পারেচার গুলো অ্যান্সার হবে ইনক্রিজিং। কি হবে? ইনক্রিজিং, অর্থাৎ বাড়তে থাকা টেম্পারেচার। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, দ্য নেম অফ দ্য ইনক্রিজ টেম্পারেচার উইল, তাহলে দ্য ইনক্রিজিং টেম্পারেচার উইল, নট দ্য ইনক্রিজ। আবারও বলতেছি, দা হচ্ছে এখানে কি আমাদের একটা আর্টিকেল, এরপর আমরা ইউজ করতেছি এটা মূলত একটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, কারণ একটু আগেই বলেছি প্রেজেন্ট পার্টিসিপল দুই ভাবে ব্যবহৃত হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো আর একটা হচ্ছে ভার্বের মতো। ঠিক আছে, তাহলে দা ইনক্রিজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, প্রভাব, ইফেক্ট হচ্ছে প্রভাব, নেসেসারি মেজার্স শুড বি টেকেন, এই দেখো বি এর পরে টেকেন V3 প্যাসিভ ফর্মে আছে, কি ফর্মে আছে? প্যাসিভ ফর্মে। শুড বি টেকেন, ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে একটু আগে দেখাইছি যে কিভাবে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হয়, তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। টু সেভ দ্য কান্ট্রি আমরা বলতে পারি, বৃহৎ স্বার্থে, টু সেভ দ্য কান্ট্রি, এটা আমরা বলতে পারি, অথবা আমরা এটাও বলতে পারি টু স্টপ ডিফরেস্টেশন, আমরা এটাও কিন্তু বলতে পারি যে টু স্টপ ডিফরেস্টেশন। তাহলে ব্যাপারগুলো হচ্ছে এইরকম যে আমরা যদি ধরে ধরে পড়তে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তাহলে আমরা আরো দুইটা ওয়ে পেলাম, একটা হচ্ছে যে 2 প্লাস V1 তো আমরা ইউজ করব, তার সাথে এক্সটেনশন রূপে আমরা শুধু নাউন ইউজ করতে পারি, অথবা ডিটারমিনার প্লাস নাউন ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ডিটারমিনার প্লাস নাউন ইউজ করতে পারি। তাহলে এই ওয়েতে পড়তে পারলে, ধীরে ধীরে বুঝতে পারলে দেখবা যে কাজ হয়ে গেছে, পড়াশোনা অনেক ইজি। আমরা যদি পড়তে পারি, বুঝতে পারি, পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এগুলো খুব কঠিন